আমরা সরাসরি আলোচনায় আসি। আপনি দেখেছেন গত 2-3 দিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের কথাবার্তা হলো। আমরা জেনে গেলাম, অফিসিয়ালি কেউ কিছু বললো না, তাও জেনে গেলাম যে রাষ্ট্রপতি 2 দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন। এমন সময় সালাউদ্দিন আহমেদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞাসাও করলো, এবং তিনিও বললেন যে না, তাদের দিক থেকে রাষ্ট্রপতি পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতির উপর চাপ নেই। চাপ নেই যেদিন বললেন, তারপরে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এবং পদত্যাগ করার সময় উনি বড় একটি চিঠি লিখলেন। সেই চিঠি 3-4 প্যারার চিঠি। নিচের প্যারাটায় উনি পদত্যাগ পত্রের বিষয়ে বললেন, কেন পদত্যাগ করছেন, আর উপরের গুলোতে উনি কি কি করেছেন, বিশেষ করে 24 অগাস্টের পর থেকে তার একটা সবিস্তার বর্ণনা ছিল। আমার প্রশ্ন হলো, আমি একটা একটা করে বলি। প্রথমত, আপনি কি মনে করেন রাষ্ট্রপতি মানে ভালোবেসে পদত্যাগ করেছেন, ওনার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, নাকি ওনার উপর আসলেই বিএনপির একটা চাপ ছিল? আপনার কি ধারণা? তারপরে তো মানে 5ই আগস্টের পর থেকেই একটা চাপ ছিল, তাকে পদত্যাগ করানো, তাকে বঙ্গভবন থেকে হটিয়ে দেওয়া, বঙ্গভবন ঘেরাও করা, এনসিপি জামাতের পক্ষ থেকে, মানে তখন যে মবের মুলুক ছিল, মবের জনক ডক্টর ইউনূস মব পাঠিয়ে তাকে সেখান থেকে বঙ্গভবন ছাড়া করতে চেয়েছিলেন। তো সেসব তো অনেক চাপ ছিল। সেই চাপের সময় কিন্তু বিএনপি এবং সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সহায়তা করেছে বা রাষ্ট্রপতির সমর্থনে এগিয়ে গিয়েছে। তারা কোনো সাংবিধানিক সংকট চায়নি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্ট্যান্ডটা নিয়েছিল, এবং সেনাবাহিনী সংবিধানের প্রতি তাদের আস্থা থেকে হয়তো এই স্ট্যান্ডটা নিয়েছিল, যে কারণে তাকে সেই সময় তাকে চলে যেতে হয়নি। তিনি যদি তখন চলে যেতেন কোনো কারণে, তিনিও যদি দেশ থেকে চলে যেতেন অথবা বঙ্গভবন ছেড়ে চলে যেতেন, তাহলে দেশে একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো, যেটা বিএনপি বুঝতে পেরেছিল, যে কারণে বিএনপি তখন এই স্ট্যান্ডটা নিয়েছিল। এবং তিনি থাকার কারণেই বলেন, একটা কারণ তো বটেই, যে আজকে যে আমরা একটা নির্বাচন দেখলাম, এবং নির্বাচনের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো, নির্বাচন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে জামাত এনসিপির পক্ষ থেকে তো এটাকে পাতানো নির্বাচন, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বুকে অনেক কষ্ট বেঁধে নিয়ে তারা এটা মেনে নিয়েছেন, এসব নানান কথা বলা হয়। এবং তার মাঝখানে তো একটা গণভোট ইস্যু আছে, যেটা নিয়ে তারা অনেক সরব। এই যে বর্তমানে যে একটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা গিয়েছি, সেইটা কিন্তু রাষ্ট্রপতি ওখানে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে বলে অনেক 100টা কারণ থাকতে পারে, এটা অন্যতম একটা প্রধান কারণ। এখন এই রাষ্ট্রপতি যে তাকে যে যেতে হবে, এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। মানে উনি যাদের দ্বারা নির্বাচিত, সেই সরকারের পতন হয়েছে, এবং যে কারণেই হোক বিএনপি তাদের নিজস্ব পছন্দ মতো একজন রাষ্ট্রপতি চাইবেন। বর্তমান সিস্টেম বহাল আছে, এবং বহাল থাকলে তারা এটা চাইবেন এবং চাইতে পারেন। এই ব্যাপারে তাদের উপরে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এবং বিএনপি একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে, এটা আমরা বুঝতে পারছি না। তো বিএনপির সময়টা কি, তখন একটা আলোচনা হচ্ছিল যখন, যে কবে যাবেন চুপ্পু সাহেব বা আমাদের শাহাবুদ্দিন সাহেব। তখন কিন্তু একটা আলোচনা হয়েছে যে বিএনপি এমন একটা সময়ে রাষ্ট্রপতি, তাদের পছন্দের রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে পার্লামেন্টের মধ্য দিয়ে, যখন নেক্সট যে ইলেকশনটা হবে, যদি নর্মাল পিরিয়ড থাকে, 2030-এ যে ইলেকশন হবে, সেই ইলেকশনের সময় ওই রাষ্ট্রপতি যেন দায়িত্বে থাকেন, উনি যেন দায়িত্বে থাকেন, তাহলে বিএনপির জন্য এটা একটা একটা এক ধরনের নিরাপত্তা বোধ করবেন তারা। আমি এখানে কথা বলি, আমি এখানে একটা থামাই। আপনি যেটা বলছেন যে আগামী নির্বাচন যখন হবে, যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়, তখন যার আন্ডারে হোক, যে রাষ্ট্রপতি থাকবেন তিনি যেন বিএনপির লোক থাকেন, যদি এই ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করে, তাহলে যদি এই রাষ্ট্রপতি তার স্বাভাবিক মেয়াদে থাকতেন, তাহলেও তো উনি 2028 সালের এপ্রিলেই চলে যেতেন, তারপরেও তো 3 বছর। তো বিএনপি তো তাদের রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পেতেন। তো এখন আমার যে প্রশ্নটা, সেটা হলো গিয়ে, যে একজন রাষ্ট্রপতিকে যদি মেয়াদের মাঝখানে আপনি সরিয়ে দেন, তাহলে আমরা কিন্তু সবসময় বলি রাষ্ট্রপতির পদটা একটা অরাজনৈতিক পদ, এবং এখানে যিনি যান তিনি রাজনীতি থেকে পদত্যাগ করে যান। তাহলে অরাজনৈতিক সেই যে পদটা যেটা বলি আমরা, সেই বলাটা কিন্তু আর থাকলো না। কারণ একটা গভর্নমেন্ট এসে তার নিজের রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, আগে কিন্তু অপমানজনক ভাবে বিদায় দিচ্ছে। এই যে রাষ্ট্রপতির অপমানজনক বিদায়ের একটা আমরা ধারা তৈরি করছি, এটা কি শোভন কিনা? এক কথা উত্তর হচ্ছে এটা শোভন নয়। বাট বর্তমান রাষ্ট্রপতি যিনি ছিলেন, তাকে একেবারে পুরো মেয়াদ পর্যন্ত বিএনপি রাখবে, এটা আমার কখনোই মনে হয়নি। আমার মনে হয়েছে যে একটা পর্যায়ে উনি পদত্যাগ করবেন নিজের থেকে, এবং বিএনপি তখন তাদের রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এটা তাদের এজেন্ডার মধ্যে আছে এবং তাদের প্ল্যানের অংশ। সুতরাং সেটা হয়েছে। এখন এই যে মাঝখানে কি কথা হলো, শেখ হাসিনার সাথে উনি টেলিফোন আলাপ করেছেন, বক্তব্য নিয়ে
একটি পত্রিকায় এইসব বিবরণ ছাপানো হলো, এবং তারপরে হাফিজ সাহেব বিদেশে ছিলেন চিকিৎসার জন্য, উনি তড়িঘড়ি করে ফেরত আসলেন। এটার মধ্যে একটা তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এটা হয়তো আরো 1 মাস পরে হলেও হতে পারত, বাট মাননীয় রাষ্ট্রপতি যেটা বলেছেন তিনি অসুস্থ, এবং তার অসুস্থতার তো প্রমাণ আছে। তার হার্ট সার্জারি হয়েছে, এটা কন্টিনিউ করা একটা কঠিন কাজ হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এই জিনিসটার ভিত্তিতে রাষ্ট্রপতি যে বিদায় নিলেন, এই বিদায়টাকে আপনি একটা নর্মাল বিদায় হিসাবে গ্রহণ করতে পারেন, যদিও আপনি নৈতিক প্রশ্নটা থেকেই যাবে যে মাঝপথে আপনি রাষ্ট্রপতিকে কেন বিদায় করবেন। তো উনি যে ছিলেন, উনি থাকার কারণে বাংলাদেশের, একটু আগে যেটা বললাম, বাংলাদেশ একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে, সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে, আলোচনা আছে, এবং এই আলোচনাগুলো চলতে থাকবে। তো উনি যাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে যে এখন যে বর্তমান পার্লামেন্ট, বর্তমান সিস্টেম মেনেই তারা হয়তো একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ঠিক আছে, তাদেরকে একটা একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে দেন আপনারা, 3 মাস সময় আছে। এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই তারা ভালো কাউকে নির্বাচিত করার চেষ্টা করবেন, বা তাদের পছন্দের লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। মহান রাষ্ট্রপতি তার এই যে পদত্যাগ পত্র একটু দীর্ঘ হয়ে গেছে, এটা ঠিক আছে, আপনি যেভাবে বলছিলেন, এটা 3 লাইনেরও পদত্যাগ পত্র হতে পারতো, 4 লাইনের হতে পারতো। আমি শারীরিকভাবে অসুস্থ, সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী আমি পদত্যাগ করছি, ফিনিশ। কিন্তু তিনি এখানে উপরের দিকে 2-একটা প্রসঙ্গ আনছেন, সেগুলো আলোচনার বিষয়ে হতে পারে। তিনি বলেছেন কিভাবে তিনি 106 অনুচ্ছেদ অনুসরণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন তো আগেও ছিল, কেন আপনি যে কথা বলছেন, সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, সেই রেফারেন্সের ব্যাপারে মূল প্রশ্ন এক জায়গায়, যে তখন সুপ্রিম কোর্ট তো বসেই নেই, এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি, প্রধান বিচারপতি সহ, তারা কোথায় ছিলেন এটা আমরা এখন জানি। তাদের একটা তালিকা যখন আমরা চাইলাম, মানে জোর করে একটা তালিকা তাদের কাছে চাওয়া হলো, তখন তারা তালিকা দিয়েছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং একজন সিনিয়র বিচারপতির নাম ছিল, যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। তো তাহলে ওই রেফারেন্সের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনটাকে নিয়ম মাফিক হয়েছে, এইটা উনি বলেছেন, বাট এটা দিয়ে কিন্তু ওইটাকে প্রমাণ করা যাবে না। ওটা প্রমাণও হবে, ওটা মূল প্রমাণও হবে সুপ্রিম কোর্টের জাজদের সিগনেচার করা একটা দলিল, যে দলিলটা আপনাকে দিতে হবে। এই দলিলটা আমাদের সামনে এখনো আসে নাই, কখন আসবে এটা আমরা জানি না, দলিল আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা এটাও আমরা জানি না, বাট এটা একটা আপনাদের গবেষণার বিষয় হতে পারে। জি, তবে একটা জিনিস হলো কি, এর মধ্যে মোটামুটি আমরা আলোচনা দেখছি, 2-3টা আলোচনা পেলাম। সেটা হলো যে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারে এই ধরনের। কেউ কেউ বলছেন যে দলের মধ্য থেকে নেওয়া হবে, কেউ বলছেন যে বাইরে থেকে কাউকে নেওয়া হবে, কেউ বলছেন যে বিদেশে অবস্থানরত এমন কারো নামও আমরা শুনছি। আবার এটাও শুনছি যে তাদের কোনো তাড়াহুড়া নাই, যিনি আছেন ভারপ্রাপ্ত উনিই থাকবেন। আগামী সংসদ অধিবেশনে যখন তারা সংবিধান পরিবর্তন করবেন, সেই সময় তারা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু দিবেন নতুন সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী তারা ঠিক করবেন। যদি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি দেওয়া হয়, তাহলে হয়তো তারা বেশি অনুগত কাউকে খুঁজবেন, এরকম আলোচনা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে তারা কি করতে যাচ্ছে, অথবা কি ধরনের রাষ্ট্রপতি যে ক্ষমতা, বাড়তি ক্ষমতা, একটা ক্ষমতার একটা আপনার ভারসাম্য তৈরি করার যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন তেমন কিছু নতুন সংবিধান সংশোধিত হওয়ার পর তেমন কিছু আসবে, নাকি এখনকার মতোই এই ছোট জগন্নাথের মধ্যে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা? রাষ্ট্রপতি ছোট জগন্নাথ কিনা বা রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ কিনা, এটা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন, বাট আমরা যে সিস্টেমটা ফলো করছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটিশ সিস্টেম, সেই ব্রিটিশ সিস্টেমে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বা তাকে আরো ক্ষমতায়ন করা, এগুলোর কি খুব একটা সুযোগ আছে? সুযোগ তো নেই। সুতরাং আপনি এই বর্তমান সিস্টেমে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান কিনা, সেটা হলো আসল বিষয়। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান, তাহলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থা যা আছে তার চেয়ে এদিক ওদিক করে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, বাট এমন কোন মৌলিক পরিবর্তন হবে না যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা হবে, এবং সেই সংসদে সেরকম